Sweet dash the uses of adversity. খুব কমন একটি প্রশ্ন। বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন সহ কম্পিটিটিভ এক্সাম গুলোতে একটি কমন প্রশ্ন। এখানে সুইটের পরে আসলে কি বসবে? ইজ নাকি আর, হ্যাভ নাকি হ্যাজ, কোনটা বসবে? অথবা এই লাইনটি কে বলেছে, অথবা এই লাইনটির সঠিক বাংলা কি? বিভিন্ন ধরনের প্রশ্ন এই লাইনটি থেকে হয়ে থাকে। প্রথমে আমরা জানি আসলে এই লাইনটি কে বলেছেন। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। ডিউক সিনিয়র যখন তার ছোট ভাই কর্তৃক এক্সাইলড হয়ে যান, ফরেস্ট অফ আর্ডেনে চলে যান, সেখানে তিনি সিটি লাইফের সাথে যে তার ফরেস্ট লাইফ, সেটার সাথে একটা কম্পেয়ার করেন। এবং সেখানে তিনি বলেন, যদিও ফরেস্ট লাইফ বা ফরেস্ট ওয়ার্ডেনে তার যে জীবন ছিল সেটা অ্যাডভার্সিটিতে পরিপূর্ণ, অর্থাৎ বিভিন্ন প্রকারের প্রতিকূলতা ছিল, সমস্যা ছিল, বাট সেটা সিটি লাইফ থেকে অনেক বেশি ভালো। ইট ইজ ফার ফার বেটার দেন দ্য সাইকোফ্যান্টিক কোর্টিয়ার্স। উনি বলেন সাইকোফ্যান্টিক কোর্টিয়ার্স, তুষামোদকারী তার যে সভাসদ ছিল, হ্যাঁ, তাদের থেকে স- যে ফরেস্ট অফ আর্ডেনের যে প্রতিকূলতা ছিল সেগুলো অনেক ভালো। এবং ডিউক সিনিয়র এখানে তার অ্যাডভার্সিটি গুলোকে তুলনা করেছেন, ইটস লাইক এ ভ্যানোমাস টোড। এটা হচ্ছে একটা ভয়ঙ্কর বিষধর আহ টোড, ব্যাঙের মতো, বাট যার কপালে মুক্তা রয়েছে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন অ্যাডভার্সিটি অর্থাৎ প্রতিকূলতা বা দুঃখ বা কষ্ট, এর কিছু ভালো দিকও রয়েছে। এগুলো আমাদের জীবনের জন্য অনেক বড় লেসন নিয়ে আসে। তাহলে প্রথম উত্তর হলো যে এই লাইনটি কে লিখেছেন? উইলিয়াম শেক্সপিয়ার, এবং তার বিখ্যাত নাটক অ্যাজ ইউ লাইক ইট, এই নাটক থেকে নেওয়া হয়েছে। এবং সেন্টেন্সটির সঠিক অর্থ হচ্ছে দুঃখের প্রয়োজনীয়তা মধুর, অথবা প্রতিকূলতার ফলাফল সবসময় মিষ্টি হয়। এবার আসি, সুইটের পরে ইজ হবে নাকি আর হবে। এখন আহ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী সাবজেক্ট সবসময় সাবজেক্টই বলে দিবে ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। ইফ দ্য সাবজেক্ট বিকামস সিঙ্গুলার, ভার্ব উইল বি সিঙ্গুলার, অ্যান্ড ইফ দ্য সাবজেক্ট বিকামস প্লুরাল, ভার্ব উইল বি প্লুরাল। এবং এমন হতে পারে সাবজেক্ট, আমরা যারা জানি সবসময় সেন্টেন্সের শুরুতে বসে, এমনটা নাও হতে পারে। তো কাজে আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে সেন্টেন্সের সাবজেক্ট কি, এবং সাবজেক্টই বলে দিবে ভার্ব কোনটা হবে। এখানে সুইট আমরা জানি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এন্ড অ্যাডজেক্টিভ শুড নট বি আ সাবজেক্ট, নট বি আ সাবজেক্ট। অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হতে পারে না, একা একা অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হতে পারে না। আসলে এখানে সেন্টেন্সটির সাবজেক্ট হচ্ছে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, অর্থাৎ ইউজেস এখানে প্লুরাল, আর এজন্য এটা প্লুরাল ভার্ব গ্রহণ করবে। আর প্লুরাল ভার্ব হলো আর। সো সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। আসুন আর একটু পরিষ্কার হয়ে নেই। আগে বলেছি সুইট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর যার কারণে এর সাবজেক্ট হলো দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা হলো সাবজেক্ট। আর হেড ওয়ার্ড হচ্ছে ইউজেস। সো ইউজেস প্লুরাল, এজন্য এর সাবজেক্ট হচ্ছে প্লুরাল, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। তো এখন প্রশ্ন হলো, কেন এখানে সুইট কে আমরা প্রথমেই লিখলাম, বা উইলিয়াম শেক্সপিয়ার তার নাটকে এই লাইনটিতে সুইট কেন তিনি শুরুতে লিখেছেন? এই বিষয়টি হলো আহ এই বিষয়টি হচ্ছে ইনভার্সন বা ফ্রন্টিং। ইনভার্সন বা ফ্রন্টিং অর্থাৎ সেন্টেন্সকে এমফাসিস দেওয়ার জন্য বা গুরুত্ব দেওয়ার জন্য ইনভার্সন হয়। অর্থাৎ কখনো কখনো সেন্টেন্সের ভার্ব আগে চলে আসে, অ্যাডজেক্টিভ আগে চলে আসে, প্রেপোজিশনাল ফ্রেজ আগে চলে আসে। তাহলে এই সেন্টেন্সটার নর্মাল রূপ হবে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। এখন দেখুন, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, এখন পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে আর হবে, কারণ আমার সাবজেক্ট হলো দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা প্লুরাল, তার মানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। এখন এটাকে যখন আমরা ফ্রন্টিং করব বা ইনভার্সন করব, এবং ফ্রন্টেড সেন্টেন্স হবে যেটা, সেটা হলো সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, sweet are the uses of adversity. So in order to give emphasis, inversion has been used in this sentence. এই সেন্টেন্সে ইনভার্সন করা হয়েছে বা ফ্রন্টিং করা হয়েছে। এই জাতীয় আরো কয়েকটি সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করি।
তার আগে আমাদের মনে রাখতে হবে verb will always follow the real subject. So try to find out the real subject of the sentence and then you won't be mistaken. Otherwise, you will be mistaken. So you will be baffled. কারণ সাবজেক্ট এবং ভার্ব এর মাঝখানে অনেক শব্দ চলে আসতে পারে অথবা সাবজেক্ট পরে থাকতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে অবশ্যই সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। If the subject becomes singular, the verb will be singular. If the subject becomes plural, verb will be plural. There is the golden rule of subject verb agreement. So we should remember it. আহ আরো কয়েকটা সেন্টেন্স আমরা দেখেন লাউড আর দ্য ক্রাইস অফ দ্য ভিকটিম। লাউড ওয়ার দ্য ক্রাইস অফ দ্য ভিকটিম। এখানে ওয়ার কেন হয়েছে? লাউডের জন্য না, এখানে ওয়ার হয়েছে ক্রাইস অফ দ্য ভিকটিম। ভিকটিমের কান্না ছিল লাউড। এই সেন্টেন্সটাকে আমরা আরো এমফাসাইজ করার জন্য আমরা লাউডটাকে আগে দিয়েছি। লাউড ওয়ার দ্য ক্রাইস অফ দ্য ভিকটিম। সো এখানে আমরা নর্মাল সেন্টেন্সটা হবে দ্য ক্রাইস অফ দ্য ভিকটিম ওয়ার লাউড। দ্য ক্রাইস অফ দ্য ভিকটিম ওয়ার লাউড। আবার বলতে পারি ব্লেসড আর দ্য পায়াস। ব্লেসড আর দ্য পায়াস, তারাই ব্লেসড, তারাই আশীর্বাদ পুষ্ট যারা ধার্মিক। অথবা ব্লেসড পরে দেখেন ইজও আসে। ব্লেসড ইজ দ্য ম্যান হু বিলিভস ইন গড। ব্লেসড ইজ দ্য ম্যান হু বিলিভস ইন গড। এখানে একজন ব্যক্তিকে বুঝেছে, ওই ব্যক্তি হচ্ছে ব্লেসড, আশীর্বাদ পাওয়া, আশীর্বাদ পুষ্ট, যিনি হু বিলিভস ইন গড, হু বিলিভস ইন আল্লাহ, যিনি আল্লাহকে বিশ্বাস করেন। আরেকটি সেন্টেন্স দেখেন গন আর দ্য ডেইজ ওয়ান উই ওয়ান ফিশিং। গন আর দ্য ডেইজ, সেদিন তো চলেই গিয়েছে। ওয়ান উই ওয়ান ফিশিং, যখন আমরা মাছ ধরতে যেতাম। তাহলে এখন দেখেন এখানে গান, গান ভার্বের থার্ড ফর্ম, সাবজেক্টের শুরুতে বসেছে, তারপরে বসেছে আর। এটা কি গানের জন্য বসেছে? না, এটা বসেছে দ্য ডেইজ এর জন্য। সো আমরা এটাকে যদি নর্মাল সেন্টেন্সে লিখি তাহলে আমরা লিখবো দ্য ডেইজ আর গান ওয়ান উই ওয়ান্ট অন ফিশিং। সো আমাদেরকে ভার্ব বসানোর আগে অবশ্যই রিয়েল সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। উই শুড নট বি ব্যাফেলড অফ দ্য ডিফারেন্ট প্লেসমেন্টস অফ সাবজেক্টস। সাবজেক্ট এবং ভার্ব এর সম্পর্ক কখনোই নষ্ট হবে না। সাবজেক্টকে দেখেই সবসময় ভার্ব বসবে। ভার্ব উইল অলওয়েজ বি ফলোড বাই দ্য সাবজেক্ট। ইফ দ্য সাবজেক্ট বিকামস সিঙ্গুলার, the verb will be singular. If the subject becomes plural, verb will be plural. Thank you.